ভাইয়া আমি আর সত্যি সহ্য করতে পারছি না। আমার ধৈর্য সীমা হয়তো আর আগের মতো নেই। আমি ক্লান্ত এত এত ভারী কথা নিতে নিতে। সারফরাজ কিছুটা সময় অপেক্ষা করে শেহরিনের থেকে প্রত্যুত্তরের আশায়। ঠান্ডা মস্তিষ্ক তার জট পেকে গিয়েছে ইতিমধ্যেই শেহরিনের মুখবয় দেখে। কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে শান্ত কণ্ঠে বলে, খুব সমস্যা ফেস করছো? জাস্ট এক বাক্যে উত্তর দাও। এই একটু। সারফরাজ কয়েক সেকেন্ডের জন্য নীরব হয়ে যায় উত্তর শুনে। নিজের ভাবনার সঙ্গে কিছু একটা মিল পেতেই তার কপালের রেখাগুলো স্পষ্ট প্রতীয়মান হতে থাকে। নিজেকে ঠান্ডা রাখার প্রয়াস চালিয়ে যায় অবিরামভাবে। উপরে যাও, ফ্রেশ হয়ে লাঞ্চ করে নেবে। শেহরিন চুপচাপ সিঁড়ি কাটিয়ে উপরে চলে যায়। সারফরাজ হাতের ঘড়ি খুলতে খুলতে ড্রয়িং রুমে এসে বসে। শরীর এলিয়ে দিয়ে কিছুক্ষণ নিজ মস্তিষ্কের সঙ্গে বোঝাপড়া শুরু করে। লম্বা সময় ধরে সেই বোঝাপড়া চলতে থাকে। ঘড়িতে তখন বেজে চলে 4টার কাছাকাছি। পকেট হতে ফোনটা বের করে কল লাগায় সান্নিধ্যকে। ব্যস্ত? বলো। আলাদা ফ্ল্যাটে শেহরিনকে নিয়ে থাকতে পারবি? আলাদা ফ্ল্যাটে কেন? থাকতে পারবি কি তুই? ফোনের অপর পাশ হতে সান্নিধ্য দৈরথ্য কণ্ঠে বলে, থাকতে না পারার কিছু নেই, বাট হঠাৎ বাসা ছেড়ে ফ্ল্যাটে কেন উঠব? মাইগ্রেশন করবি। অতিথি পাখি হলাম কবে? সারফরাজ ঠোঁট গোল করে নিঃশ্বাস ছেড়ে বলে, তোকে আমি বাসা থেকে বের করে দিয়েছি। এই বাসাটা বাবার থেকে আমি লিখে নিয়েছি। তোর এখানে জায়গা নেই। তুই কালকেই শেহরিনকে নিয়ে সুখনিবাস ছাড়বি। তোর মতো আমি বড়লোক না, সরকারের খেটে খাওয়া কর্মচারী মাত্র। নির্দয়গিরি কম করে কর। অনুদান চাস? কারণ শুনতে চাই। আই এম সিরিয়াস সান্নিধ্য। তোর কোনো আপত্তি আছে বাসা ছাড়ার? আপত্তি নেই, বাট কারণটা অন্তত বলবি তো। হুট করে বাসা ছাড়তে হচ্ছে কেন? সারফরাজের চোখের সামনে শেহরিনের মুখবয় ভেসে ওঠে। মেয়েটার কষ্টের প্রতিফলন স্পষ্ট। না পারছে বলতে, না পারছে সহ্য করতে। নিজের উপর রাগ সৃষ্টি হয় তার। বাসায় থেকেও কেন বিষয়টা খেয়াল করেনি সে? এর পেছনের কারণটাও তো ছিল সুস্পষ্ট। চোখ বন্ধ করে নেয় সে, কঠোর গলায় বলে, আমি চাই না তুই এবং শেহরিন এই বাসাতে থাক। আমি তোকে নির্দেশ দিচ্ছি তুই ফ্ল্যাটে উঠবি। কোনো কথা আছে তোর আর? সারফরাজের ক্রোধিত স্বরে ফোনের অপর পাশের ব্যক্তি খানিক সেকেন্ড নীরব থাকে, অতঃপর শীতল গলায় বলে, আচ্ছা, ঠিক আছে। শেহরিনের ভার্সিটির কাছেই ফ্ল্যাট নিবি এবং ভালো দেখে নিবি। কাজের বুয়া সহ যাবতীয় যা যা লাগবে সেটা আমি ব্যবস্থা করে দেব। তুই জাস্ট শেহরিনকে নিয়ে ফ্ল্যাটে উঠবি। কিছু করতে হবে না তোকে। আমার সিকিউরিটি টেট ফ্ল্যাট লাগবে। তুই শুধু খুঁজে দে, বাকিটা আমি সামলে নিতে পারবো। তুই তোর কাজ কর। সারফরাজ কান হতে ফোনটা নামিয়ে কেটে দেয়। সামনের টেবিলে ফোনটা ছুঁড়ে আবারও মাথা এলিয়ে দেয় সোফাতে। তাৎক্ষণিক সেই মুহূর্তে পেছন হতে রাশভারী কণ্ঠ ভেসে আসে, কি দরকার ছিল সান্নিধ্যকে সরানোর? আমার ভাই কোমাতে চলে গিয়েছে বাবা। শাহজাহান সাহেব স্থির মূর্তিতে দাঁড়িয়ে পড়েন। রাদিম সাহেব কোনো মতে চলে গিয়েছে সেটা শুনে তার ভাবভঙ্গিতে কোনো পরিবর্তন আসে না। সে বিচলিত হয়ে পড়েন কেন সান্নিধ্যকে স্থানান্তর করা হচ্ছে বাসা থেকে। কি চাইছো তুমি? সারফরাজ সোজা হয়ে বসে, ভারী কণ্ঠ ছেড়ে বলে, আমি চাই না শেহরিন আম্মার স্বজনপ্রীতির কারণে আক্রোশে পড়ুক। ওই লোক কোমাতে চলে গিয়েছে। ঠিক হবে কিনা জানি না, দীর্ঘ একটা সময়ের ব্যাপার। আম্মা তার ভাইয়ের শোকে শেহরিনকে দায়ী করে চলবেই যতদিন না সে ঠিক হয়। আর আম্মার এই একমুখী ব্যবহারে শেহরিনকে যারা পছন্দ করে না তারাও সুযোগ নেবে। একটা বাচ্চা মেয়েকে এভাবে মানসিকভাবে বিভ্রান্ত করার রাইট কারণেই। নির্দোষ হয়ে সে কেন এসবের দায়ভার নেবে? তার চেয়ে বরং দূরে থাকুক। ওরা নিজেরা সংসার করুক। ওদের ভালো মন্দ যাবতীয় সব দেখার দায়িত্ব আমার। তোমার আম্মা ছেলেকে ছাড়তে রাজি হবে? আম্মাকে হয়তো ভাইকে বেছে নিতে হবে, নয়তো সান্নিধ্যকে। একজন মানুষ অন্যায় করার পরেও কেন সে তাকে সমর্থন করবে? আম্মা নিজে একজন মা হয়ে কেন একটা মেয়ের প্রতি দ্বৈতরূপ দেখাতে পারছে? সান্নিধ্যকে ছাড়তে সে বাধ্য। আমার আম্মাকে সম্মান শ্রদ্ধায় হয়তো কিছু বলতে পারবে না, বুঝলেও বুঝবে না। এর চেয়ে বরং বিকল্প পথ খোঁজা ভালো। মানুষের অনুপস্থিতি মানুষকে দুর্বল করে। জীবনের কিছু কিছু সময় নিজেদের অবস্থান পরিবর্তন করতে হয় বাবা। এতে অপর মানুষটা হারানো মানুষের গুরুত্ব বুঝতে পারে, তার শূন্যতা অনুভব করতে পারে। এটা জরুরি। এতটা গভীরভাবে ভেবে ফেলেছো তুমি? পরিস্থিতি ভাবতে বাধ্য করে। মানুষ মানুষকে সঠিক সময়ের মূল্য দেয় না।
আম্মাকে আমি পরিস্থিতির মাধ্যমে বোঝাতে চাই সে যে ভাবনা চিন্তায় আছে সেটা ভুল। শেহরিনকে যতদিন না পর্যন্ত সে মন থেকে ভালোবাসতে পারবে ততদিন পর্যন্ত দূরত্বই শ্রেয়। শাহজাহান সাহেব মলিন মুখে মাথা নাড়িয়ে সায় জানায়, অস্পষ্ট স্বরে বলে, বড় সন্তান হয়ে তুমি ছোট থেকে যা যা দায়িত্ব পালন করে আসছো, আমি বাবা হয়ে তোমার প্রতি সন্তুষ্ট। সর্বরাজ, আমার অবর্তমানে সান্নিধ্য সানজির জন্যই তুমি যথেষ্ট। সারফরাজ উঠে দাঁড়ায়, বাবার সাথে স্নান মুখে কর্মদন করে বলে, আমি যেন ওদের দেখে রাখতে পারি, দোয়া করো। অবশ্যই, ইনশাল্লাহ। শাহজাহান সাহেব ধীর পায়ে চলে যান নিজ রুমে। সারফরাজ টেবিলে রাখা ফোন, ওয়ালেট, ঘড়ি নিয়ে উপরে উঠে যায়। কক্ষে প্রবেশ করা মুহূর্তেই তিথির সঙ্গে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে পড়ে দরজার কাছে। বাসায় এসেছো কখন? এতক্ষণে উপরে আসছো? বাবার সাথে কথা বললাম। আমি তো ভেবেছি আবার হয়তো চলে গিয়েছো অফিসে, সেজন্য দেখতে বের হয়েছি। কি করছিলে তুমি? তিথি সারফরাজের কাছাকাছি এসে দাঁড়ায়, দু হাতে গলা জড়িয়ে ধরে বলে, তোমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম। ঘুমিয়েছে? এই তো ঘুমালো। শোনো না, একটা কথা আছে তোমার সাথে। বলো। তিথি সারফরাজের চোখে চোখ রেখে মুখটা আরো নিকটে আনে, আদুরে কণ্ঠে বলে, বিকেলে অন্বেষার সঙ্গে একটু শপিংয়ে বের হব। আমার কিছু কেনাকাটা আছে। তোমাকে দেখিয়েছিলাম না, গোল্ডের একটা ইয়াররিংস পছন্দ হয়েছে, ওটা কিনতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তিথি সারফরাজের এক বাক্যে রাজি হয়ে যাওয়াতে খুশিতে উপসে পড়ে, নাকের ডগায় চুমু দিয়ে বলে, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওয়েলকাম। ওয়েট, অন্বেষাকে জানিয়ে দিই। তিথি সারফরাজকে ছেড়ে ব্যস্ত হয়ে ওঠে অন্বেষাকে ফোন করতে। সারফরাজ কক্ষে প্রবেশ করে মিররের সামনে দাঁড়িয়ে শার্টের টপ বোতাম খুলতে খুলতে তিথির দিকে দৃষ্টি রাখে, ঠোঁটে ক্ষীণ হাসি বজায় রেখে বলে, তিথি, বলো। আমার দিকে তাকাও। তিথি কল লিস্টে অন্বেষার নাম্বার বের করে আয়নার মধ্যে সারফরাজের দিকে তাকায়, সামান্য কপাল কুঁচকে হেসে বলে, তাকিয়েছি। পারিবারিক বিষয়ে তোমার মাস্টার প্ল্যান যদি আমি একবার জানতে পারি তাহলে ডিভোর্স পেপারে সাইন করতে কিন্তু আমার 10 সেকেন্ডও সময় লাগবে না। আই মিন, যেদিন আমি জানবো সব অঘটনের অংশবিশেষ তুমিও ছিলে, সেই দিন সেই মুহূর্ত থেকে তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন হবে। তোমাকে আগে আমি সাবধান করেছি, আজ কিন্তু পরিণাম বললাম। সো বি কেয়ারফুল মাই ওয়াইফ। আমি কিন্তু আমার কথা অবশ্যই রাখবো। সেই সাথে আমার শ্বশুরের সমস্ত বিজনেস লাইন আমি নিজ হাতে ধ্বংস করব। আমার নমনীয়তাকে প্রশ্রয় হিসেবে নিও না প্লিজ। তুমি যত নিচে নামবে তত কঠিন আমি হব। বিস্মিত একটা রাতের সমাপ্তি ঘটে। পরের দিন ভোরের আলো স্ফুটিত হতে না হতেই কর্মক্ষেত্র হতে বাসায় ফেরে সান্নিধ্য। গমগমে আওয়াজে গাড়ির চাকা থামে গ্যারেজে। পরনের পাঞ্জাবি হাতা গুটিয়ে নিজস্ব সব জিনিস নিয়ে বের হতে উদ্যক্ত হয় সে। নির্ঘুম রাতের ক্লান্তি চোখে মুখে ছেয়ে আছে স্পষ্টভাবে, কপাল জুড়ে সূক্ষ্ম ভাঁজ। মুখরাঘাত দেখেই অনুমান করা যাচ্ছে খুব একটা ভালো মেজাজে নেই সে। অন্যদিকে উপরতলার নিজ কক্ষের বেলকনি হতে স্বামীর আগমনী দৃশ্য চোখে পড়তেই নাজুক রমণী নিজেকে ঝালিয়ে নেয় আরও একবার। আজ মুখরেখায় দুদিনের চেয়ে কিছুটা স্বাভাবিক। কালকে সারফরাজ ভাইয়া অপকটে যখন তার মুখবয় দেখে সন্দেহ প্রকাশ করে এবং সেই সাথে নিশ্চিত হয়ে বলে কিছু একটা সমস্যা হয়েছে, তখন হতেই ভয়ে জেঁকে ধরেছে তাকে। সারফরাজ ভাইয়া যেহেতু এক দেখাতেই বুঝতে পেরেছে নেতা সাহেব তো তাকানোর সঙ্গে সঙ্গে ধরে ফেলবে। কাল রাতে মনের ভেতরে অসহ্য ব্যথা জমালেও নিজেকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ক্ষান্ত রেখেছিল শেহরিন। চোখ বারবার ঘোলা হয়ে আসলেও ভূমিষ্ঠ হতে দেয়নি জলের কণা। অপমান যাতনা ভুলতে ডায়েরি লিখেছে, রুম জুড়ে পায়চারি করেছে, নিজ মনকে সব কিছু নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করতে চেষ্টা করেছে। পানির ঝাপটা দিয়ে দিয়ে চোখ জোড়া রেখেছিল শীতল। অতঃপর ঘুম ঘুম চোখের পাতা বন্ধ করার আগেই ঠোঁটের কোণে মলিন হাসি ফুটিয়ে বলেছে, শেহরিন, তুমি সত্যি ধৈর্যশীল একটা মেয়ে। তোমার অনেক ধৈর্য। জীবনে চলার পথে এটা ধরে রেখো। ধূপধাপ আওয়াজ ভেঙে কক্ষে প্রবেশ করে সান্নিধ্য। হাতে থাকা ল্যাপটপ ফাইল নিয়ে এগোতেই সম্মুখে এসে দাঁড়ায় শেহরিন। মিষ্টি হেসে অভ্যর্থনা জানায় তার নেতা সাহেবকে। নির্মিত কণ্ঠস্বরে বলে ওঠে, কাজ শেষ হলো তাহলে? সান্নিধ্য হাতে থাকা জিনিস সাদি নিয়ে নিজেই দাঁড়িয়ে পড়ে।
শেহরিনের চোখের দিকে এক দৃষ্টিতে কয়েকক্ষণ তাকিয়ে থেকে ঠান্ডা গলায় জিজ্ঞেস করে। কেমন আছো তুমি? একজনকে ভীষণ মিস করে যতটুকু ভালো থাকা যায়। ঘুম হয়েছিল রাতে? হ্যাঁ, হবে না কেন? কোনো সমস্যা হয়নি তো? কি সমস্যা হবে? আপনার মুখে কি সমস্যা ছাড়া কোনো কথা নেই নেতা সাহেব? আমাকে দেখে কি মনে হচ্ছে আমি খারাপ ছিলাম বলুন তো? সান্নিধ্য ল্যাপটপ ফাইল তার পেছনে থাকা চেস্ট অফ ড্রয়ার্সের উপরে রেখে হেলান দিয়ে দাঁড়ায়। দুহাত বুকের সাথে ভাঁজ করে রেখে বরফ শীতল কণ্ঠে বলে। কাজল দিয়েছো চোখে? হ্যাঁ। কাজল দিয়েছো চোখে? শেহরিন থতমত খায় নেতা সাহেবের প্রশ্নে। চোখে কাজল দেওয়ার বিষয়টা বুঝতে পারে না সে। ডান হাত তার আপনা আপনি চলে যায় চোখের কোটরে। বিস্মিত মুখরেখায় ধীর কণ্ঠে বলে। কাজল তো দেইনি চোখে। আচ্ছা, আমার কাছে আসো। সান্নিধ্য হাত বাড়িয়ে শেহরিনকে টেনে নেয় নিজের কাছে। শক্ত দু হাতে কোমর জড়িয়ে ধরে একদম কাছাকাছি নিয়ে আসে তার। চোখে চোখ রেখে হিমশীতল সেই কণ্ঠে বলে। চোখের নিচে কালি জমেছে কেন তোমার? এগুলোকে ডার্ক সার্কেল বলে নেতা সাহেব। রাত জেগে পড়াশোনা করলে এমনটা হয়ে যায়। সিরিয়াসলি? তো অদ্ভুত তো, এক্সামের সময় রাত জেগে পড়াশোনা করলে তখন এতটা ডার্ক সার্কেল পড়লো না চোখে। এক্সাম শেষ হতেই পড়তে হলো। শেহরিন ভ্রু কুঁচকে নেয়, সরু চোখে তাকিয়ে বলে। মেয়েদের স্কিন টোনের বিষয়গুলো অদ্ভুতই হয়। আপনাকে দয়া করে এটা নিয়ে ভাবতে হবে না। জার্নি করে এসছেন, ফ্রেশ হন তাড়াতাড়ি। আমি ব্রেকফাস্ট নিয়ে আসছি। হাতের তালু সোজা করো। কেন? আমি দেখতে চেয়েছি। কি শুরু করলেন বলুন তো? সান্নিধ্য কোমর হতে বাম হাত ছাড়িয়ে শেহরিনের মুঠো পাকিয়ে থাকা ডান হাতটা উন্মুক্ত করতে নেয়, কিন্তু বাদ সাধে তার অর্ধাঙ্গিনী। ফসকা পড়া চামড়া লাল হয়ে থাকা হাতের তালু সে কোনোভাবেই ওনার সামনে প্রকাশ করবে না। আমি চাইছি না জোর জবরদস্তি করে হাতের তালুটা উন্মুক্ত করতে। আমি সামান্য শক্তি দিয়ে ধরলেই তুমি ব্যথা পাবে শেহরিন। আমি চাই না তুমি ব্যথা পাও। হাতের মুঠো ছাড়াও। কেন এরকম করছেন? আমি কিন্তু সত্যি এবার রেগে যাচ্ছি। তুমি কি চাও আমি রেগে যাই? চাই না জন্য দেখাতে চাইছি না। তুমি দেখাও, আমি কিছু বলবো না, প্রমিস। প্রমিস? হ্যাঁ। শেহরিন সান্নিধ্যের আসন্ন বাণীতে মুঠো পাকানো হাত ধীরে ধীরে খুলে ফেলে। নেতা সাহেবের সম্মুখে উন্মুক্ত করে ধরে ভয়ার্ত চোখে। ফর্সা হাতের তালু বিবর্ণ হয়ে উঠে জায়গা ফুরিয়ে এসেছে তার। জ্বলন্ত সিগারেটের সেই ক্ষত, বৃদ্ধা আঙ্গুলের নিচে পড়া ফোসকা, আর জায়গায় জায়গায় চামড়া লাল হতে হতে পুরো হাতের তালুটাই যেন নষ্ট হয়ে গিয়েছে। স্বাভাবিক চামড়া নেই। সান্নিধ্য চুপচাপ শান্ত দৃষ্টিতে তাকিয়ে দেখে ক্ষতপোড়া হাতখানা। আলতো স্পর্শ ছুঁয়ে দিতেই শেহরিন ব্যথায় মুখ ফুটে অস্পষ্ট সুর বের করে ফেলে। ফোসকার স্থানটা এখনো কাঁচা রয়েছে। এই কয়টা দিন আমার উপর দিয়ে অনেক প্রেশার গিয়েছে কাজের। নির্ধারিত কিছু ডেট ছিল, সেগুলো পাস করার। তোমার সাথে আমার দেখা হয়েছে গভীর রাতে। বেশিরভাগ সময় পেয়েছি হয়তো ঘুমে, নয়তো ঘুম জড়ানো চোখে। সকালে দেখা হতে না হতেই আমাকে আবারও বের হতে হয়েছে কাজে। আমি তোমার লুকোচুরির কারণগুলো নোটিশ করেছিলাম ঠিকই, বাট তোমার স্বতঃস্ফূর্ত মনোভাব আমাকে কিছুটা হলেও বিভ্রান্ত করেছে। তোমার মুখের কৃত্রিম হাসিটাকে আমি সত্যি ভেবে ভুল করেছি। আমার তোমাকে আরও একটু গভীরে গিয়ে বোঝা উচিত ছিল। 16 থেকে 17 ঘন্টা পরিশ্রম করে এসে আমার দৃষ্টিভঙ্গির মাঝেও আপনি সন্দেহ প্রকাশ করেছেন। আপনার তীক্ষ্ণ দৃষ্টিতে আমি যদি ধরা দিতাম ঠিকভাবে, আপনি অনায়াসে ধরে ফেলতেন, কিন্তু আমি ইচ্ছেকৃতভাবে আপনাকে পাশ কাটিয়ে গিয়েছি। আপনি যন্ত্র নন নেতা সাহেব। আপনার জায়গায় আমি থাকলে এতটুকু বোঝার ক্ষমতাও আমার হতো না। ক্লান্তিতে ঘুমিয়ে পড়তাম, অথচ ঘুমের মাঝেও আমি বুঝেছি আপনি আমার কেয়ার করে চলেছেন। মাথার বালিশ ঠিক করে দিচ্ছেন, গায়ে হাত দিয়ে তাপমাত্রা দেখছেন, চোখে মুখে ছেয়ে থাকা চুল সরিয়ে দিচ্ছেন, চুমু দিচ্ছেন কপালে। আমার মনে হয় একটা মেয়ে পারিপার্শ্বিক সবকিছুর সাথে যুদ্ধ করে এসে দিন শেষে যদি স্বামীর এই যত্ন ভালোবাসাটুকু পায়, এটা তাদের কাছে স্বর্গীয় সুখ। এই যে হাজারো ব্যস্ততাতেও আপনার কাজগুলো অবধারিত থাকে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া।
রাগ করবেন না। তবু অন্যায় কখনো মুখ বুজে মেনে নিতে হয় না। জীবনের এই স্টেজে এসে বুঝতে পারছি মেয়েদের জীবনে কোনো না কোনো পরিস্থিতিতে তার সাথে হওয়া অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করে নিতেই হয়। আমি চাইবো না, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করে, পারিপার্শ্বিক মানুষ বাধ্য করে, আমাকে মেনে নিতেই হবে। এটা এক ধরনের সোশ্যাল স্ক্যাম। তোমার কি মনে হয়নি বিষয়টা আমি ধরতে পারবো না কখনো? শেহরিন মৃদু হাসে, সান্নিধ্যর কপাল ছুঁয়ে যাওয়া চুলগুলো সযত্নে হাত দিয়ে সরিয়ে বলে, এটা অসম্ভব। আপনার ধারালো চোখ থেকে কিছু লুকোনো যায় নাকি? আমার জীবনে যদি সামান্যতম ধৈর্য থেকে থাকে সেটার কারণ তুমি। আমি কখনোই ধৈর্যশীল ছিলাম না। যা করতাম সরাসরি করতাম। আপনি কথা দিয়েছেন এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না। আমি কিন্তু এখনো জানি না তোমার সাথে কি কি হয়েছে, বাট যা হয়েছে সেটার প্রতিচ্ছবি শুধু তোমার মুখ দেখে হাত দেখে বুঝতে পারছি। আর কিছু বুঝতে হবে না প্লিজ। কোনো কিছুই সহজ নয়। কঠিন জিনিস সহজ বানাতে গেলে একটু ক্ষত হতেই হয়, একটু প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতেই হয়। আপনার আরেকটা কথাও আমি শুনবো না। এখন সোজা ফ্রেশ হবেন, যান। তোমার প্রয়োজনীয় যা যা আছে প্যাক করে নাও। আজকে আমরা বাসা ছাড়ছি। তোমার ভার্সিটি এরিয়ায় অ্যাপার্টমেন্ট কনফার্ম করা হয়েছে। আজকেই শিফট করব। শেহরিন হতভম্ব দৃষ্টিতে সান্নিধ্যের দিকে চায়, মুখ তার আপনা আপনি হা হয়ে যায়। এই মুহূর্তে বলা কথাটা তার কাছে দুর্বোধ্য লাগে। অবিশ্বাস্য কণ্ঠে বলে, মানে কি বলছেন আপনি এসব? বাসা কেন ছাড়বো এই জন্য আপনাকে আমার কিছু বলতে ইচ্ছে করে না। একটু এদিক সেদিক হলেই। চুপ, শান্ত হও। সান্নিধ্য শেহরিনের ঠোঁটে হাত রেখে থামিয়ে দেয়, নিষ্পলক চাহনিতে তাকিয়ে বলে, তুমি যদি চাও আমি শান্ত থাকি তাহলে তোমাকে দুটো কাজ করতে হবে। আর যদি না করো তাহলে আমি যা করি সেটা করেই এই বাসা থেকে বের হব। কোনটা চাও? নেতা সাহেবের ঠান্ডা স্বরের হুমকিতে শেহরিনের গলা শুকিয়ে আসার জোর। বুকের মধ্যে তার হাতুড়ি পেটা শুরু হয়ে গিয়েছে। এমনি এমনি সে চুপ থাকে না, নিজেকে লুকিয়ে রাখে না। এই মাথা গরম লোকটা যে রেগে গেলে কি কি করতে পারে কিছুটা হলেও তার ধারণা পেয়েছে। কম্পিত কণ্ঠে সে উচ্চারণ করে, কি কাজ করতে হবে? চুপচাপ সব প্যাক করবে। আর এতদিনে যাদের প্রতি তোমার ন্যূনতম অভিযোগ জমা হয়েছে সেটা তাদের সামনে প্রকাশ করে এই বাসা থেকে বের হবে। আমার সত্যি কারোর প্রতি কোনো অভিযোগ নেই, বিন্দুমাত্র অভিযোগ নেই। আপনি আমাকে যেখানে নিয়ে রাখবেন আমি সেখানেই থাকবো, তবুও দয়া করে এটা করতে বলবেন না। তুমি যদি নিজের অব্যক্ত কথাগুলো না বলো তাহলে আমাকে বাধ্য হতে হবে মুখ খুলতে। আপনি কি চান আমি আম্মা ভাবির সাথে বেয়াদবি করি? সান্নিধ্য স্থির চাহনিতে তাকিয়ে বলে, তুমি অনেক ম্যাচিওর একটা মেয়ে। তুমি কখনোই বেয়াদবি করবে না সেটা আমি জানি। তুমি হাজার চাইলেও পারবে না, কারণ এর পিছনে তোমার বাবার শিক্ষা আছে। তোমার ভিতরে যে সমস্ত প্রশ্নেরা আটকে আছে, সেসব কথা আছে, সেগুলোই শুধু প্রকাশ করবে। দ্যাটস ইট। স্যার, লত ধরা দিচ্ছে না। কোথায় আছে এখন? ওর বাসাতেই আছে। সান্নিধ্য হাত ঘড়িতে সময় দেখে নিয়ে ভ্রু বাঁকায়, ভরাট কণ্ঠে বলে, কিডন্যাপ করে নিয়ে আসো। কিডন্যাপ করবো স্যার দিন দুপুরে? জীবনের প্রথম করছো? রিমন স্যারের বাঁকা কথা শুনে ঠোঁট কামড়ে বলে, জি না স্যার, এটা দিয়ে 6 বার হবে। গুড, তাড়াতাড়ি নিয়ে আসো, আমি অপেক্ষা করছি। সুখনিবাসে গার্ডেনে বেলা 11টার সময় সান্নিধ্যকে ধীর পায়ে পায়চারি করা দেখে গেটের দারোয়ান সহ 2-3 জন সহযোগী বেশ অবাক হয়। বাগান পরিষ্কার করতে থাকা আমিন একটু পরপর চোখ তুলে তাকায় তো আবার নামিয়ে নেয়। এ যাবৎকালে সে কখনো এই অসময়ে এমপি সাহেবকে গার্ডেনে দেখেনি। খুব করে হলে মাঝে মাঝে রাতে দেখতো ফোনে কথা বলতে বলতে পায়চারি করছে, কিন্তু আজ হঠাৎ এই সময়। সাদা নেক ক্রুটি শার্ট সঙ্গে ধূসর রঙের ট্রাউজার পরনে, পায়ে বাসার পরার স্যান্ডেল, এক হাতে পকেটে ঢুকিয়ে আর এক হাতে সে ফোন চালিয়ে যাচ্ছে। গম্ভীর মুখরেখার দৃষ্টি ফোনের দিকে তাকালেও হুট করে সে চোখ তুলে তাকায়। পাশ ঘুরিয়ে আমিনের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বলে, আমাকে লুকিয়ে দেখার কিছু নেই, হাত কেটে যাবে। যদি দেখতে মন চায় দাঁড়িয়েছি দেখো। আমিন
আমিন গোল গোল চোখ করে সান্নিধ্যের কাট গলার কথা বলা শুনে বিষম খায়। এই লোক এতক্ষণ তার লুকিয়ে ছাপিয়ে দেখাটাও নজরবন্দি করে ফেলেছে। এলোমেলো দৃষ্টি নিক্ষেপ করে জোরালো গলায় বলে, দেখেছি স্যার, আর দেখব না। দেখা হয়েছে? জি জি স্যার। তাহলে যেটা করছো সেটাতে মন দাও। হাত কেটে যাবে এভাবে বারবার তাকালে। সময় গড়িয়ে যায় কিছুটা। সান্নিধ্য গার্ডেন ছেড়ে লনের ধারে এগিয়ে যায়। কড়া রোদ্দুর উপেক্ষা করে মাধবীলতা গাছের নিচে দাঁড়িয়ে দারোয়ানকে ইশারা করে গেট খুলে দেওয়ার জন্য। গেট খুলে যায়, সঙ্গে সঙ্গে প্রবেশ করে একখানা সাদা রঙের প্রাইভেট কার। সান্নিধ্য ইশারায় গার্ডেনের এক পাশে থামতে বলে বাইরের কর্মরত দুজনকে সরিয়ে দেয়। বাসার অভ্যন্তরের ছাদের দিকে এক পলক চোখ বুলিয়ে সোজা চলে যায় গাড়ির কাছে। রিমন গাড়ি হতে নেমে পেছন দরজা খুলে দেয়। ভেতরে বসারত হাত মুখ বাঁধা লতাকে নামতে বলে সে সান্নিধ্যের মুখোমুখি দাঁড়ায়। নিস্তেজ গলায় বলে, স্যার, মেয়ে মানুষ হ্যান্ডেল করা অনেক কঠিন একটা বিষয়। এদের চেয়ে বড় বড় মাফিয়ার ডন হ্যান্ডেল করা সহজ। জীবন শেষ আমার এই লতাকে কিডন্যাপ করতে গিয়ে। লতা তেজালো মূর্তিতে গাড়ি হতে নামে। পেছন হতে একজন তার হাত খুলে দিতেই সে নিজ হাতে মুখের বাঁধন টেনে খুলে ফেলে। অগ্নিমূর্তি ধারণ করে বলল, কইস্টা বেটা তো কল্লা আমি আলাদা কইরা ফেলামু। দেখেছেন স্যার, এর জামাই একে সহ্য করে কিভাবে? এই ছোকরা, খবরদার আমার জামাই নিয়ে কথা কইবি না। আমার বাড়িতে হামলা দিয়া মাথায় টোপ্পা বাইন্দা নিয়ে আইসস। আস্তে কথা বলো, আমি আনতে বলেছি ওকে। লতা নিজেকে ধাতস্থ করে তেজারিত ভাব বিদ্যমান রেখেই বলে, আমি আর কাজ করুম না সান্নিধ্য ভাই, আপনাকে বাসায়। কেন? গলার নিচে আইসা মানুষ চুরি ধইরা কয় আমি নাকি এই বাড়ির একজনের কথা আরেকজনের কানে লাগাই। এত বছর কাম করলাম আপনি গো বাসায়, কোনদিন কোনো কথা পাঁচ কান করছি কোন? কাইল আমি জানি না কিছু, কোন থেকে ছাওয়াল বাওয়াল আইসা চুরি ধরলো গলায়। এক মেমসাব আইসা গালে চর মাইরা কয় আমার নাকি পাকনা গজাইছে, আমি নাকি ছোট বৌমনির চামচাগিরি করি। সান্নিধ্য রোদের আঁচ সামলে কপাল কুঁচকে বলে, কে মেরেছে তোকে চর? অন্নেসা। তুই কি করলি? আমি চর খাইলাম চুপচাপ। তোর হাত ছিল না? মারলাম নি ভাই, আসলে চুরি দেইয়া ডরাইছি। একা থাকলে চুলের মুঠি ধইরা ডেনের মধ্যে চুবাইলাম নি। লতারে তো চেনে না। এজন্য বাসায় কাজ করবি না? লতা শাড়ির আঁচল হাতের সাথে পেঁচাতে পেঁচাতে বলে, করুম, এমনি রাগ কইরা কইছি। হুদাই হুদাই চর খাইলাম, গাইল খাইলাম। বিশ্বাস করেন আমি কারো কথা কাউরে কই নাই। লুকিয়েছিলি কেন? আমি ডরাইছিলাম, ভাবছি কাইলকার লোকজন আর ওই অন্যেষা ডাইনি আবার আইছে। এই ছোকরা আমার বাড়িতে হামলা দিছিল। সান্নিধ্য আশেপাশে সবাইকে চলে যেতে বলে। রিমন লতার দিকে কপাল কুঁচকে তাকে দীর্ঘশ্বাস ফেলে চলে যায়। এতদিন বাসায় যা যা হয়েছে সব বলবি এখন, একটা লাইনও যেন বাদ না যায়। লতা শুকনো ঢোক গিলে ভয়ার্ত স্বরে তাকিয়ে বলে, আপনার মাথায় তার ছেঁড়া সান্নিধ্য ভাই, লন্ড ভন্ড কইরা ফালাইবেন নি সবকিছু। ওরা জানলে আমাকে কুরবানি কইরা দিবনে। ছুরি নিয়ে এমনি ঘুরতেছে। সান্নিধ্য নিজের মাথার তার ছেঁড়া কথাটা শুনেও চুপচাপ হজম করে নেয়। এই প্রথম মুখের উপর কেউ তাকে সরাসরি বলল কথাটা। এই অবধি আশেপাশ হতে শুধু শুনেই এসেছে। আমাকে দেখে ভয় পাস তুই? জমের মতো। বলতে শুরু কর তাহলে। বেলা গড়াতেই একে একে উপরতলা হতে ব্যাকপ্যাক সহ লাগেজ নেমে আসে। দু একজন সহযোগী এগিয়ে এসে সেগুলো এক একে গাড়িতে তুলতে ব্যস্ত হয়ে পড়ে। ড্রয়িং রুমে স্থির মূর্তিতে সোফায় বসে আছেন বাড়ির সদস্যগণ। মিসেস নাজনীন এখনো বুঝে উঠতে পারছে না কি হতে চলছে। হঠাৎ কি এমন হলো যে ছেলে তার বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। আপনি কি বলবেন, দয়া করে বাসায় কি হচ্ছে? শাহজাহান সাহেব পায়ের উপর পা তুলে চা খেতে খেতে গম্ভীর কণ্ঠে জবাব দেন, সেটা তুমি আর তোমার ছেলেরা ভালো জানো। হেয়ালি করছেন কেন? বাসায় নিত্য নতুন সার্কাস না চললেই কি নয়? ছেলের বিদায়কে তুমি সার্কাস বলছো? কথা পেঁচাবেন না, অসহ্য লাগছে আমার কাছে সব কিছু। সংসারে অলক্ষী ঢুকলে যা হয়।
মিসেস নাজিন একা একা রেগে গজগজ করলেও তিথি সাহস পায় না কিছু বলতে। চুপচাপ সে শাশুড়ি মায়ের এক পাশে দাঁড়িয়ে থাকে। কালকে সারফরাজের বলা কথা তাকে একদম নিস্তেজ করে দিয়েছে। বুকের মধ্যে বেঁধেছে অজানা ভয়ের দানা। ঘুণাক্ষরেও ভাবতে পারেনি সারফরাজ ডিভোর্স পর্যন্ত কথা তুলবে। এত বড় কথা বলতে পারলো সে? তবে কেউ একজন নিশ্চয়ই সারফরাজের কান পড়া দিয়েছে, হয় শেহরিন নয়তো লতা। লতাকে তো তাও অন্বেষাকে দিয়ে থ্রেট দিয়েছে, কিন্তু শেহরিন তার দিকে তো এখন চোখ তুলে তাকানো দেয়। তাকে সুরক্ষা দিতে একদম সবাই উঠে পড়ে লেগেছে। কিন্তু হঠাৎ বাসা ছাড়ার ব্যাপারটা তিথির বোধগম্য হয় না। কী কারণে বাসা ছাড়ছে? নতুন কোনো চাল চালবে নাকি? শেষ দুটো লাগেজ নিয়ে সান্নিধ্য নেমে আসে নিচের সিঁড়ি ভেঙে। পেছনে তার শেহরিন কারচুরি ফুল রঙার 3 পিসে মাথায় ওড়না টেনে ধীর পায়ে স্বামীর পিছু পিছু সে হাঁটা ধরছে। হৃদয় যন্ত্রে ক্রিয়া তার দ্রুত বেগে ছুটে চলছে বুকের ভেতর। নেতা সাহেব প্রথম কথা সে রেখেছে চুপচাপ, বিনা বার্তায় সব লাগেজপত্র গুছিয়ে নিয়েছে। এবার দ্বিতীয় কথা রাখার পালা। আর এখানেই দম ফুরিয়ে আসছে তার। মনের মধ্যে অজস্র কথা, কিন্তু সেগুলো সে কখনোই চায়নি প্রকাশ করতে। কোনোদিন সে সাহসও করেনি। আজ কিভাবে কি করবে? সান্নিধ্য শেহরিনের আগমন দেখে বাসার সবাই বসা ছেড়ে উঠে দাঁড়ায়। সান্নিধ্যের চাচু চাচিও এসেছে সান্নিধ্যের বাড়ি ছাড়ার কথা শুনে। হঠাৎ কি কারণে এমন কঠিন সিদ্ধান্ত ঠাওর করতে পারেন না দুজনেই। প্রশ্নমুখ হয়ে তাকিয়ে থাকে এমপি সাহেবের দিকে। সান্নিধ্য, এসব কি পাগলামি শুরু করেছো? অশান্তি সৃষ্টি না করলে কি তুমি ক্ষান্ত হতে পারো না? শান্তি প্রতিষ্ঠা করার জন্যই চলে যাচ্ছি। শেহরিনের বুঝি এখানে পোষাচ্ছে না? তোমাকে ভুলিয়ে ভালিয়ে বাড়ি ছাড়া করছে? মিসেস নাজনীনের কথায় সান্নিধ্য কোনো প্রত্যুত্তর করে না। শাহজাহান সাহেবের দিকে তাকিয়ে নিরেট স্বরে বলে, ভাইয়া কি বের হয়েছে? একটু আগেই তোমার অ্যাপয়েন্টমেন্টের উদ্দেশ্যে বের হয়েছো। কোনো কাজ আছে কি? হ্যাঁ, সিকিউরিটি সিস্টেম নিয়ে একটু কাজ আছে। সান্নিধ্য হাত ঘড়িতে সময় দেখে নিয়ে পেছনে দাঁড়ানো শেহরিনের দিকে তাকিয়ে বলে, সামনে আসো। শেহরিন 2 হাত মুচড়ে ভয়ার্ত দৃষ্টি তুলে সান্নিধ্যের দিকে তাকায়। তার চোখের ভাষায় একরাশ ভয়, শঙ্কা আর জড়তার প্রতিচ্ছবি ভেসে ওঠে, যেখান হতে স্পষ্ট প্রতীয়মান হয়। আমি পারবো না, একটু দয়া করুন নেতা সাহেব, ছেড়ে দিন। সান্নিধ্য শেহরিনের চোখের ভাষা বুঝেও বুঝে না। পুরুষালী ভারী কণ্ঠস্বর উন্মুক্ত করে ফের বলে, সামনে আসো, সময় নষ্ট করো না, বের হতে হবে। শেহরিন নিস্তেজ মুখরেখায় সন্তপনের সামনে এসে দাঁড়ায়। বুকের মধ্যে এত জোরে ধরে ডিপ ডিপ আওয়াজ তুলছে যে সে বাহিরে হতে তা অনুধাবন করতে পারছে। শাশুড়ি মায়ের সামনে চোখ তুলে তাকানোর অবকাশ পায় না সে। মাথা তুলে কথা বলো শেহরিন। মিসেস নাজনীন সহ সবাই একে অপরের সাথে মুখ চাওয়াচাওয়ি করে। সান্নিধ্য শেহরিনের ভাবভঙ্গি তাদের মাথার উপর দিয়ে যায়। কি বলবে, কি বলতে চায়? মাথা তুলে কথা না বলতে পারলে বলার দরকার নেই। শেহরিন সান্নিধ্যের ধারালো কণ্ঠের কথায় চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ে। বাম হাতের অন্যার মুঠো পাকিয়ে সে বুকে সাহস আনার চেষ্টা করে। বুঝছে এই লোকের হতে তার নিস্তার নেই। সে তাকে দিয়ে বলেই ছাড়বে। পেছনে দাঁড়ানো নেতা সাহেবের অববয় তার ভেতরের আত্মবিশ্বাস জগায়। আর্দ্র চক্ষু সে ধীরে ধীরে তুলে মিসেস নাজনীনের পানে। মাথা উঁচু করে নরম গলায় বলে, আমাকে ক্ষমা করবেন আম্মা, আমি আপনার যোগ্য পুত্রবধূ হতে পারিনি। এই ক্ষেত্রে সব দায়ভার আমার। আমি আমার অক্ষমতা মাথা পেতে মেনে নিচ্ছি। কিন্তু আম্মা, মায়েরা তো সন্তানের জন্য সবচেয়ে সুনিশ্চিত একটা ভরসা স্থল হয়। মায়েরা নাকি মেয়েদের দুঃখ বোঝে, কষ্ট বোঝে। আমি কি সত্যি এতটাই অক্ষম ছিলাম যে আমার কষ্টটা আপনি বুঝতে পারেননি? আমি খুব আশা করেছিলাম আমার মা নেই, আমি আপনাকে পেয়ে মায়ের অভাব ঘুচাবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কপালে হয়তো সেটা ছিল না। আপনার কঠিন কথাগুলো বয়ে নিয়ে যাওয়ার মতো ভার শক্তি আমার নেই আম্মা। আমি এসবে খুবই দুর্বল। আমি সত্যি আর সহ্য করতে পারছি না। নিজেকে বারবার ভেঙে গড়িয়েছি, তবু আপনার মন মতো হতে পারিনি। আমি সত্যি আমার স্বার্থ অনুযায়ী চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আপনার আফসোস, হতাশাগুলো দেখে নিজের প্রতি ধিক্কার জানিয়েছি। অন্যের সঙ্গে তুলনাটা ভীষণ কষ্ট দিয়েছে। অবশেষে সবকিছু মিলিয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি। কখনো কোনোদিন যদি আমি যোগ্য হয়ে ফিরতে পারি আপনার কাছে, প্লিজ ফিরিয়ে দেবেন না।
আপনি তো মা, আমার বিশ্বাস আপনি একদিন নিশ্চিত মেয়ের অপারগতা, মেয়ের কষ্ট বুঝবেন। শেহরিনের গলার স্বর ভারী হয়ে আসে, চোখ দিয়ে গড়িয়ে পড়ে অবনীলায় অশ্রু। ওড়না দিয়ে চোখ মুছে সে শাহজাহান সাহেব, চাচা শ্বশুর, চাচি শাশুড়ি হতে বিদায় নেয়। মিসেস নীলুফা অবিশ্বাস্য দৃষ্টিতে তার বড় জায়ের দিকে তাকিয়ে থাকে। মেয়েটার কথা শুনে সে আবেগপ্রবল হয়ে উঠেছে, চোখে নির্দ্বিধায় এসে জমিয়েছে জল। মাথায় হাত দিয়ে ভেজা কণ্ঠে বলেন,